হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিত্য নতুন ভালোবাসার পাঠ গল্পগুলি সবার আগে শুনতে আমাদের অপূর্ণতা ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। তোমায় একটা প্রশ্ন করব আজ। জানি হয়তো এর উত্তর তোমার কাছে নেই। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। উত্তর দেওয়ার জন্যও তো সময় দরকার, যা তোমার কাছে নেই। তবুও তোমায় প্রশ্নগুলো আমি করব। যদি কখনো তোমার সময় হয়, তাহলে এই প্রশ্নের উত্তরগুলো তুমি নিজেই নিজেকে দিও। কেননা তখন এই উত্তরগুলো শোনার জন্য আর আমি থাকবো না। আচ্ছা, তোমায় বরং প্রশ্নটা আগে করি। আমি কি খুব বেশি চেয়ে ফেলেছিলাম তোমার কাছে? আমার ইচ্ছেগুলো কি এতটাই অসম্ভব ছিল তোমার কাছে যে তুমি আমায় তার বদলে বিচ্ছেদ উপহার দিলে? আমি তোমার থেকে একটু সময় চেয়েছিলাম, তুমি আমায় তোমার ব্যস্ততার গল্প শোনালে। এক সময় তোমার পুরো দিনের অর্ধেকটা সময় তুমি আমায় দিতে, আর এখন 24 ঘন্টার মাঝে 2 ঘন্টার সময়ও তুমি আমায় দিতে পারো না। আমি তো মানিয়ে নিয়েছিলাম বলো, কিন্তু যেদিন দেখলাম যে আমার অংশের সময়টুকু তুমি অন্য কাউকে দিচ্ছ, সেদিন আর নিজেকে সামলাতে পারিনি। খুব অভিমান হয়েছিল তোমার উপর, কিন্তু তুমি তো সেটাও বুঝলে না। আমি আমার জন্মদিনে চেয়েছিলাম তুমি হুট করে এসে পেছন থেকে জড়িয়ে ধরে আমায় চমকে দেবে, কিন্তু তোমার তো আমার জন্মদিনের কথা মনেই ছিল না। 2 দিন পর ক্যালেন্ডারের তারিখ দেখতে গিয়ে যখন টের পেলে যে জুন মাসের 5 তারিখ 2 দিন আগেই পেরিয়ে গেছে, তখন বাড়ি এসে হালকা রাগী ভাব নিয়ে তুমি আমাকেই দোষারোপ করে বললে যে আমি কেন আমার জন্মদিনের কথা তোমায় মনে করিয়ে দেইনি। অথচ 4 বছর আগে যখন আমাদের নব্য নব্য প্রেমের সূচনা হয়, তখন তুমি রাত 12টার সময় আমার বাড়ির পাঁচিল টপকে আমাকে শুভ জন্মদিন এই কথাটা বলতে এসেছিলে। তোমার মনে আছে, আমাদের দেখা হওয়ার যেদিন 1 বছর পূর্ণ হয়েছিল, আমি কালো শাড়ি পরে তোমার সঙ্গে ঘুরতে বেরিয়েছিলাম। তুমিও কালো পাঞ্জাবি পরেছিলে। তোমায় কিন্তু সেদিন অসম্ভব সুন্দর লাগছিল। আমি দ্বিতীয়বারের মতো সেদিন তোমার প্রেমে পড়েছিলাম। আমার তখন শাড়ি পরার অভ্যেস ছিল না। হাঁটতে হাঁটতে যখন শাড়ির কচিটা এলোমেলো হয়ে গিয়েছিল, আমি বিরক্তি নিয়ে বলেছিলাম আর কখনো আমি শাড়ি পরবো না। তখন তুমি আমার সামনে হাঁটু গেড়ে বসে আমার শাড়ির কুচিগুলো ঠিক করে দিয়ে বলেছিলে, তোমার শাড়ি ঠিক করে দেওয়ার দায়িত্ব আমার। আমি তোমাকে শাড়িতেই দেখতে পছন্দ করি, তাই আর কখনো শাড়ি না পরার কথা বলবে না। আমি সেদিন মুগ্ধ হয়ে তোমার কথাগুলো শুনেছিলাম। ভেবেছিলাম এই মানুষটা আমায় কতটাই না ভালোবাসে। অথচ দেখো, আমাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে আমি যখন শাড়ি পরে তোমায় বলেছিলাম কুচিটা একটু ঠিক করে দিতে, তখন তুমি একরাশ বিরক্তি নিয়ে বলেছিলে, যখন পরতে পারো না তখন পরতে যাও কেন? পরতে হবে না শাড়ি, সালোয়ার কামিজ পরে নাও। সেদিন আমার চোখ দিয়ে পানি ফেলা ছাড়া আর কোনো উপায়ই ছিল না। কিছু করতেও পারিনি। আমি রাত জেগে না খেয়ে ডাইনিং টেবিলে বসে তোমার জন্য অপেক্ষা করতাম যে তুমি এলে একসাথে খাবার খাবো। অথচ তুমি বাহির থেকে খেয়ে আসতে। কত রাত আমি না খেয়ে কাটিয়েছি, কিন্তু তুমি আমায় একবার জিজ্ঞেসও করনি যে মিলি, তুমি খেয়েছো? অথচ বিয়ের আগে তুমি 3 বেলা ফোন করে খবর নিতে যে আমি ঠিকমতো খেয়েছি কি না। আমি না খেলে তুমিও খেতে না, আর এখন খোঁজ পর্যন্ত নাও না। তুমি এটা বুঝলেই না যে আমার সব থেকে বড় সম্পদ হচ্ছে তুমি। তোমাকে ভালোবেসে তো আমি এক কাপড়ে বাড়ি ছেড়েছিলাম তন্ময়। আমি তো একটা বেকার ছেলের হাত ধরেই পালিয়েছিলাম। যদি আমার কাছে তোমার আগে এই অর্থ সম্পত্তি সব হতো, তাহলে সেদিন আমি তোমার হাতটা ধরতাম না। তুমি তো আর সেসব কথা বুঝলে না। আমি ভেবেছিলাম এই দূরত্বের কারণটা বোধহয় আমি নিজেই। আমার কোনো ভুলের কারণেই হয়তো তুমি আমার থেকে দূরে সরে যাচ্ছ।
কিন্তু আমি না বুঝতে পারিনি যে আমাদের মাঝে দূরত্বটা এতটাই বেড়ে গিয়েছে যে সেখানে তৃতীয় একজন প্রবেশ করেছে। তোমার কথা, তোমার করা অবহেলা, তোমার দেয়া যন্ত্রণা আমি সহ্য করে নিতাম, কিন্তু আমায় কষ্ট দিয়ে আমার অংশের ভালোবাসাটুকু তুমি অন্য কাউকে দিচ্ছ। এটা না আমি কিভাবে মেনে নিতাম বলো তো? বলো, কিভাবে মেনে নিতাম? তুমি তো বলেছিলে তোমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা আমি। তাহলে কি সেসব মিথ্যে ছিল তন্ময়? আমি কি আদৌ কখনো তোমার জীবনের ভালোবাসা ছিলাম? বিয়ের পর কেন সবটা বদলে গেল তন্ময়? আমাদের ইচ্ছেগুলো তো সব এক ছিল বলো, তাহলে বিয়ের পর কেন সেগুলো বিপরীত হয়ে গেল? আমি উত্তরে যেতে চাইলে তুমি দক্ষিণে যেতে, আমি তখন নিজের পথ বদলে দক্ষিণে যেতে চাইলে তুমি আবার পশ্চিমে চলে যেতে। কেন এতটা অবহেলা তন্ময়, কেন? ভালোবাসা কি সত্যি এতটাই সস্তা যে বিয়ের 1 বছরেই শেষ হয়ে গেল? বিয়ের আগে আমার করা ভুলগুলো তোমার কাছে ঠিক লাগতো, অথচ বিয়ের পর আমার করা ঠিক কাজগুলো তোমার কাছে ভুল মনে হতো। বিয়ের আগে আমার বায়নাগুলোকে তুমি ভালোবাসতে, প্রশ্রয় দিতে, অথচ বিয়ের পর আমার সেই বায়নাগুলো তোমার কাছে ন্যাকামো মনে হতো, বিরক্তিকর লাগতো। এতটা পরিবর্তন একটা মানুষের কিভাবে হয়? আমিও তো তোমায় ভালোবেসেছি তন্ময়, কই আমার তো ভালোবাসা তো কমলো না, বরং তোমার এত এত অবহেলা করা সত্ত্বেও তোমার প্রতি আমার ভালোবাসা বেড়েছে। তাহলে কি বিয়ে করাটাই আমাদের ভুল ছিল? বিয়ে না করলে কি তোমার ভালোবাসা শেষ হয়ে যেত না? হ্যাঁ, হয়তো এটাই ঠিক। কেননা বিয়ের আগে তুমি ভাবতে যে আমি হয়তো হারিয়ে যাব, হয়তো তোমায় ছেড়ে দেব, কিন্তু বিয়ের পর তুমি বুঝতে পারলে যে আমি কখনোই তোমায় ছেড়ে যাব না। তুমি ভাবলে আমার তো যাওয়ার জায়গা নেই, থাকবেই বা কিভাবে? নিজের হাতেই সবটা নষ্ট করেছি, তোমার হাত ধরতে গিয়ে নিজের বাবা মার হাত ছেড়ে দিয়েছি। আমি তোমার জন্য সব কিছু বিসর্জন দিয়েছিলাম তন্ময়, বিনিময়ে তোমার থেকে কিছুই পেলাম না। আমার জীবনের শ্রেষ্ঠ সময় হচ্ছে তোমার সাথে কাটানো। আমাদের বিয়ের প্রথম বছর খুব স্বাদ ছিল তোমার বউ হয়ে তোমার সংসার করার, কিন্তু পারলাম না। তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক ছিলে, কিন্তু স্বামী হিসেবে তুমি ব্যর্থ। আমি চাইবো প্রতিটা মেয়ে যেন তোমার মতো একজন প্রেমিক পায়, কিন্তু কোনো মেয়ে যেন তোমার মতো স্বামী না পায়। তুমি জেনে বুঝে তোমার কথার দ্বারা আমার হৃদয়ে আঘাত করেছো। তুমি ভেবেছিলে ওই জায়গাটাতে আঘাত করে তুমি জিতে যাবে, কিন্তু দেখো, আফসোস, তুমি এটা বুঝতেই পারলে না যে যেখানে আঘাত করেছো সেখানে কেবলমাত্র তুমিই ছিলে। তুমি ভাবছো আমি হেরে গেছি না? হ্যাঁ, আমি সত্যিই হেরে গেছি, কিন্তু আমি এমনভাবে হেরে গেছি যে তুমি জিতেও একদিন পস্তাবে দেখো। আমি জানি তুমি একদিন অবশ্যই পস্তাবে। যদি আমি জানতাম যে বিয়ের পর মানুষের ভালোবাসা কমে যায়, তাহলে আমি কখনোই তোমায় বিয়ে করতামই না। বিশ্বাস করো, সারা জীবন আমার প্রতি তোমার ভালোবাসা দেখতাম। আমি আজ চলে যাচ্ছি তন্ময়, তোমায় ছেড়ে, আমার স্বাদের সংসার ছেড়ে অনেক দূর চলে যাচ্ছি। আমার না বুকটা ফেটে যাচ্ছে। আমি কিভাবে তোমার সাথে অন্য নারীকে সহ্য করি বলো তো? আমার সাজানো সংসার অন্য কেউ নিয়ে নিল, আমি এটা কিভাবে মেনে নেই? যে বিছানায় আমি আর তুমি একসাথে ঘুমিয়েছি, যে ব্যালকনিতে দাঁড়িয়ে তুমি আমায় নিজের ভালোবাসার কথা বলেছো, যে রান্নাঘরে আমি তোমার জন্য রান্না করেছি, সেসব কিছুদিন পর অন্য কারোর হয়ে যাবে? এটা আমি কিভাবে সহ্য করব তন্ময়? তোমার কি একটু মায়া হয় না এখন আমার উপর? তুমি পারলে আমায় রেখে অন্য একজনকে ভালোবাসতে, যে হাতে তুমি আমায় স্পর্শ করেছো সেই হাত দিয়ে অন্য নারীকে স্পর্শ করতে। তোমার একটু বুক কাঁপলো না? একটা বারের জন্যও তোমার আমার কথা মনে পড়লো না তন্ময়? তুমি না হয় নাই ভালোবাসলে, কিন্তু আমার ভালোবাসার কথা মনে করেও কি তুমি নিজেকে সামলাতে পারলে না? তুমি তো আমায় সব দিক থেকে নিঃস্ব করে দিলে। তোমার সংসার করব বলে নিজের পরিবারকে ছেড়েছি, চাকরি ছেড়েছি, নিজের শখ আহ্লাদগুলো বিসর্জন দিয়েছি। তুমি হাসতে বললে হেসেছি, কাঁদতে বললে কেঁদেছি। তুমি
তোমার জীবনে যখন আমায় চেয়েছিলে আমি তখন এসেছিলাম, আবার আজ যখন তুমি আমায় চাইছো না তখন বেরিয়ে গেলাম। সব কিছুই তো তোমার ইচ্ছে মতোই করেছি। তুমি তো আমায় ভুলে আবার নতুন করে সংসার করবে, কিন্তু আমি কিভাবে তোমায় ভুলি বলো তো? আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা তো আমি তোমায় দিয়েছিলাম তন্ময়, সেখানে আর অন্য কি দেওয়ার জন্য কিছুই অবশিষ্ট নেই। তুমি আমার জীবনটা এইভাবেই শেষ করলে। আমার নিজের বলতে এখন চোখের জল ছাড়া আর কিছুই নেই। যদি আবার কখনো আমাদের দেখা হয় সেদিন তোমার থেকে এই প্রশ্নগুলোর উত্তর শুনবো। যদি আবার কখনো আমাদের দেখা হয় সেদিন তুমি আমায় সাথে একটু ভালো করে কথা বলো, কিন্তু আমায় জিজ্ঞেস করবে না যে আমি কেমন আছি। আমিও তোমায় জিজ্ঞেস করব না যে তুমি কেমন আছো, কারণ আমরা দুজনেই জানি যে আমরা কেমন আছি। তুমি তো জানো যে তোমার মিলি তোমায় ছাড়া কখনোই ভালো থাকতে পারবে না, আর আমি তো জানি যে আমার তন্ময় ভালো থাকার জন্যই আমায় ছেড়ে দিয়েছিল। চিঠিটা লেখার সময় বারবার ভিজে যাচ্ছিল, খামে ভরার সময় খামটাও ভিজে যাবে, কিন্তু তোমার হাতে যখন এটা পড়বে তখন চোখের জলেরাও শুকিয়ে যাবে। তুমি বুঝতেও পারবে না এই চিঠিটা লিখতে তোমার মিলির কতটা কষ্ট হয়েছে। ভালো থেকো তুমি। আমি এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি, আর কখনো হয়তো আমাদের দেখা হবে না। আমি আমাদের সংসার থেকে শুধু একটা জিনিসই নিয়ে যাচ্ছি, আমাদের বিয়ের ছবি, যে ছবিতে তুমি তোমার দুহাত আমার কোমরে রেখে আমার কপালে আলতো করে তোমার ঠোঁট ছুঁয়ে দিছিলে, আর আমি তোমার বুকে হাত রেখে চোখ দুটো বন্ধ করে পরম আবেশে তোমার ঠোঁটে স্পর্শ অনুভব করেছিলাম। চিঠির শুরুতেও তোমায় কিছু বলে সম্বোধন করিনি, চিঠির শেষে আমাকেও কিছু বলে সম্বোধন করলাম না। নিজেকে বা তোমাকে এখন ঠিক কি বলে সম্বোধন করব সেটাই বুঝতে পারছি না। নিজের পরিচয় ভাবতে গেলে এখন মাথায় অনেক কিছু চলে আসে। আমি কে জানো তন্ময়? আমি সেই বাগানের ফুল যা এক নিষ্ঠুর মালির অযত্নে ঝরে গেছে। আমি সেই রঙিন প্রজাপতি যে তোমার ভালোবাসায় নিজের সমস্ত রং হারিয়েছে। আমি সেই তৃষ্ণার্ত পথিক যে তোমার থেকে এক বিন্দু পানি পাওয়ার আশায় ছটফট করেছে। আমি সেই শুকনো গোলাপের পাপড়ির মতো যাকে তুমি যত্ন করে বইয়ের ভাঁজে রেখে দিয়েছিলে, কিন্তু পরে অযত্নে তার কথা ভুলে গিয়ে বইয়ের ভাঁজে আবার নতুন গোলাপের পাপড়ি রেখে দিয়েছিলে। আমি সেই গ্রীষ্মের রোদের তাপে পুড়ে যাওয়া চারা গাছের মতো যে তোমার থেকে একটু পানি চেয়েছে। আমি সেই তীব্র শীতে জমে যাওয়া পাখির মতো যে তোমার থেকে একটু উষ্ণতা চেয়েছে। আমি সেই ভাঙা গিটারের মতো যে তোমার ছোঁয়ায় নিজের সুর হারিয়েছে। আমি যুদ্ধের ময়দানে সেই পরাজিত সৈনিকের মতো যে নিজের হার জানা সত্ত্বেও তোমায় ভালোবেসে গেছে। আমি সেই হাজার হাজার ব্যর্থ স্ত্রীদের মতো যে নিজের সবটুকু ভালোবাসা দিয়েও তার স্বামীকে নিজের করে রাখতে পারেনি। চিঠিটা পড়ে সেটা আবার ভাঁজ করে পূর্বের জায়গায় রেখে দিল তন্ময়। অফিস থেকে ফিরে বাড়িতে মিলিকে না দেখে একটু অবাক হয়েছিল তন্ময়, কেননা মিলি বাড়ি থেকে তেমন বেরোয় না। তন্ময়ের অফিস থেকে ফেরার সময় হলে তো মোটেই না। রুমে এসে বেডসাইডের ওপর থেকে পানির গ্লাসটা নিতে ধরে একটা খাম দেখতে পায়। খামটা খুলে চিঠিটা পড়ে বুঝতে পারে যে এটা মিলি তার জন্য রেখে গেছে। চিঠিটা পড়ে তন্ময়ের মাঝে তেমন বিশেষ কোনো ভাবান্তর দেখা গেল না। মিলি তাকে মুক্তি দিয়ে চলে গেছে, এতে যেন সে আরো খুশি হয়েছে। তার পাষাণ হৃদয়ে একবারও এই প্রশ্নটা আসলো না যে যে এত রাতে এ মেয়েটা একা না জানি কোথায় চলে গেল। মিলির করা অভিযোগগুলো শুনে তন্ময়ের একটুও খারাপ লাগেনি, কারণ সে জানে মিলির করা প্রত্যেকটা অভিযোগই সত্য। সে তো সত্যি মিলির প্রতি অবহেলা করেছে। সে জেনে বুঝেই মিলিকে নিঃসঙ্গ করে দিয়েছে। তন্ময় ফোনটা হাতে নিয়ে তার বন্ধু সিয়ামকে কল করলো। কয়েকবার রিং হতেই সিয়াম ফোনটা রিসিভ করলো। সিয়াম ব্যস্ত কণ্ঠে বলল, হ্যাঁ তন্ময়, বল। ফোনের অপর পাশ থেকে সিয়ামের গলার আওয়াজ পেয়ে তন্ময় উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, ভাই, আজ থেকে আমি স্বাধীন।
আমি আবার জীবনটা নতুন করে শুরু করতে পারবো। তন্ময়ের হঠাৎ এমন কথা শুনে সিয়াম ভুরু কুঁচকাল। প্রশ্নাত্মক গলায় তন্ময়কে বলল, তোর কথা ঠিক বুঝলাম না, একটু পরিষ্কার করে বলবি কি হয়েছে? তন্ময় উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, ভাই মিলি চলে গেছে, আমি এখন জয়কে বিয়ে করতে পারবো। কথাটা শুনে সিয়াম চমকে গেল, সাথে তন্ময়ের এমন আচরণে অবাকও হলো। যে তন্ময় মিলিকে হারানোর ভয়ে একসময় তাকে জড়িয়ে ধরে কেঁদেছে, আজ সেই তন্ময় মিলি চলে গেছে বলে এতটা খুশি কি করে হচ্ছে, সেটাই সিয়াম বুঝতে পারছে না। কতদিন আগে তন্ময় নিজে থেকেই ওকে ফোন করে জানিয়েছিল যে মিলির সাথে ওর সম্পর্কটা ভালো যাচ্ছে না, ও আর মিলির সাথে থাকতে চায় না। তখন সিয়াম ওকে বুঝিয়ে ফোন রেখে দিয়েছিল। তারপরে ব্যস্ততার কারণে আর তন্ময়ের সাথে কথা বলা হয়নি। কিন্তু পরিস্থিতি যে এর মাঝে এতদূর চলে যাবে সেটা সিয়াম কখনোই আশা করেনি। সিয়ামকে চুপ থাকতে দেখে তন্ময় আবার বলে উঠল, কিরে, চুপ করে আছিস কেন? শোন, মিলির সাথে যেমন তুই আমার বিয়ের ব্যবস্থা করে দিয়েছিলি, তেমনই কিন্তু জুয়ের সাথেও বিয়ের ব্যবস্থা করে দিতে হবে। সিয়াম একটু গম্ভীর গলাতেই প্রশ্ন করল, জুই কে? ওহ, তোকে তো জুয়ের কথা বলাই হয়নি। জুই হচ্ছে আমার কলিগ, আমরা একসাথেই কাজ করি। ও আমার জুনিয়র। সাথে তোর গার্লফ্রেন্ড, তাই তো? হুম, বলতে পারিস। তবে আমি ঠিক করেছি যে আমরা কিছুদিনের মাঝে বিয়েটা করে নেব। সিয়াম এবার রাগী কণ্ঠে তন্ময়কে বলল, তোর এই কথাগুলো বলতে লজ্জা করছে না তন্ময়? তুই কি ভুলে গেলি যে তুই মিলিকে পাওয়ার জন্য কি কি করেছিলি? আরে, তুই ওকে ভালোবেসে বিয়ে করেছিলি তন্ময়। মেয়েটা তোর জন্য সব কিছু ছেড়ে দিয়েছিল, আর তুই ওকে এভাবে ঠকালি? তাহলে তোর আর মিলির সম্পর্ক ভালো না হয়ে যাওয়ার কারণে তোর পরকীয়া, তাই তো? সিয়ামের এতগুলো কথা শুনেও তন্ময়ের মাঝে কোনো হেলদোল দেখা গেল না। সে সিয়ামকে শান্ত হতে বলে বলল, তুই মাথাটা ঠান্ডা কর। দেখ, আমি জানি যে মিলি আমার জন্য সব ছেড়ে দিয়েছিল, কিন্তু আমি তো ওকে কখনো এসব করার জন্য ফোর্স করিনি। আর তাছাড়া আমিও 3টে বছর মানিয়ে গুছিয়ে ওর সাথে সংসার করেছি, কিন্তু আমি আর পারছি না ওর সাথে থাকতে। আমার এখন দম বন্ধ হয়ে আসে। আমাদের মাঝে আর এক বলতে কিছু নেই। আমার মনে হয়েছে যে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। না মিলি আমার জন্য ঠিক, না আমি মিলের জন্য ঠিক। তাই আমাদের পথটা আলাদা হয়ে যাওয়াই ভালো। তন্ময়ের কথা শুনে সিয়াম তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, বাহ তন্ময় বাহ, বিয়ের এতগুলো দিন পর তোর মনে হলো যে তোরা একে অপরের জন্য ঠিক না। তোদের সম্পর্কের এতগুলো দিন পর তুই আজ বলছিস যে তুই মিলিকে সব কিছু ছেড়ে আসতে ফোর্স করিসনি। মানে সব ভুল মিলির, তাই তো? তোকে ভালোবেসে তোর কাছে আসাটাই ওর সব থেকে বড় ভুল ছিল। তুই কিভাবে এরকম নির্লজ্জের মতো কথা বলতেছিস? তুই আজ অন্য একটা মেয়েকে পেয়ে মিলিকে ভুলে যেতে পারলি তন্ময়? তোর এই চরিত্র যে এতটা খারাপ সেটা তো আমি জানতাম না। তন্ময় এবার হালকা রাগী কণ্ঠে বলল, দেখ সিয়াম, তুই আমার সব থেকে ভালো বন্ধু। তোকে আমি সব কথা বলি বলে জয়ের কথাটাও জানালাম। তোর ইচ্ছে হলে তুই আমাদের বিয়েতে থাকবি, না হলে থাকবি না। তোর থেকে এত জ্ঞান কিংবা আমার চরিত্রের সার্টিফিকেট আমি নিতে চাইছি না। সিয়াম বুঝল রেগে কথা বলে তন্ময় আরও বিগড়ে যাবে। সে চাইছে তন্ময়কে কোনো রকমে বুঝে ওদের সম্পর্কটা আবার জোড়া লাগাতে। সে এবার শান্ত কণ্ঠে তন্ময়কে বলল, দেখ তন্ময়, তুই কিন্তু ভুল করছিস। আজ না হোক কাল এই ভুলের জন্য তুই অবশ্যই পস্তাবি। তুই একবার মিলির প্রতি তোর ভালোবাসার কথা মনে কর। তুই ভুলে গেছিস ও একদিন ভার্সিটিতে না আসলে ওকে দেখার জন্য তুইও বাড়ির সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতি। রাত বিরিতে হুট করেই ওকে দেখার ইচ্ছে হলে ওর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতি, ওর সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতি। তোর মনে নেই মিলির বিয়ে ঠিক হয়ে যাওয়ার কথা শুনে তুই কেমন পাকুলের মতো কেঁদেছিলি? তুই ওকে হারানোর ভয়ে কেঁদেছিলি। তন্ময়। তোর ভালোবাসা হারিয়ে যাওয়ার ভয়ে কেঁদেছিলি। তোদের সংসারের কথা ভুলে গেলি তন্ময়। তোর আর মিলির সংসার
মেয়েটা কত কষ্ট করেছে তোর জন্য। তুই বলতো, একটা বেকার ছেলের হাত ধরে পালানোর সাহস কয়টা মেয়ের থাকে? ও তোকে ভালোবেসে সেই সাহস দেখিয়েছিল তন্ময়। আজ তুই সব ভুলে গেলি? তন্ময় এবার সিয়ামকে বোঝানোর ভঙ্গিতে বলল, দেখ ভাই, আমি জানি যে আমি মিলির জন্য কতটা পাগলামো করেছিলাম বা মিলি আমার জন্য কি কি করেছিল। আমি মিলিকে ভালোবাসতাম। আমাদের সব কথাই এখন অতীত হয়ে গেছে। আমাদের মাঝে আর আগের মতন কিছুই নেই। আমি এক বাসি, আর ওকে বিয়ে করতে, ওর সাথে একটা সুখে শান্তিতে সংসার গড়ে তুলতে চাই। কিছুদিন পর যদি তোর মনে হয় তোর এই ভালোবাসাও সত্যি না, তখন কি আবারও জুইকেও ছেড়ে দিবি? এটা সম্ভব না। আমি তো জুইকে ভালোবেসে নিজের ইচ্ছেতে বিয়ে করতে চাইছি। তাহলে মিলিকে কি জোর করে বিয়ে করেছিলি নাকি? তখন ওর প্রতি তোর ভালোবাসা ছিল না, শুধু আবেগ ছিল। একটা কথা মাথায় রাখিস তন্ময়, যদি একবার তোর ভালোবাসা বদলে যেতে পারে, তাহলে দ্বিতীয়বার বদলাতেও সেটাও সময় লাগবে না। যদি একবার তোর ভালোবাসার মিলির ওপর থেকে জুইয়ের ওপর চলে যেতে পারে, তাহলে দ্বিতীয়বার জুইয়ের ওপর থেকে অন্য কারোর ওপর যেতে সময় লাগবে না। আর সবাই কিন্তু মিলির মতো না যে এত সহজে তোকে ছেড়ে দেবে। তোর কাছে ভালোবাসাটা ছেলে খেলা না। তোর এই কয়েক বছরের সংসার তোর কাছে একটা পুতুল খেলার মতন। আমার আফসোস হচ্ছে, আমি কেন তোর মতো একটা ছেলের কান্না দেখে মিলির জীবনটা নষ্ট করলাম। সেদিন যদি আমি তোর কান্না দেখে কষ্ট না পেতাম, তাহলে হয়তো আজকে মিলির জীবনটা বেঁচে যেত। ও অন্য কাউকে বিয়ে করে সুখে শান্তিতে ঘর সংসার করতে পারত। তুই হয়তো মানুষ হয়ে জন্মেছিস, কিন্তু তোর মধ্যে মনুষ্যত্ববোধ জন্মায়নি। তুই দেখতে মানুষের মতো হলেও তোর এই নিকৃষ্ট মানসিকতা তোকে মানুষের কাতারে ফেলে না। কথাটা বলেই সিয়াম ফোনটা রেখে দিল। সিয়ামের শেষের কথাগুলো শুনে তন্ময়ের হঠাৎ করে কেমন যেন অস্বস্তি হচ্ছে। নিজের কাছে নিজেই প্রশ্ন করল, ও কি সত্যিই মানুষ হতে পারেনি? দুদিন পর জুইয়ের প্রতি থেকেও কি ওর ভালোবাসা উঠে যাবে? আচ্ছা, মিলি এখন কোথায়? ও ঠিক আছে তো? ওর কোনো বিপদ হলো না তো? হঠাৎ করে প্রশ্নগুলো তন্ময়ের মাঝে মাথা নাড়া দিয়ে উঠল। তন্ময় অস্থির চিত্তে রুমের মাঝে পায়চারি করতে থাকলো। সিয়ামের সাথে যে যোগাযোগ করবে তার কোনো উপায় নেই। ইতিমধ্যে সিয়াম তন্ময়ের নাম্বার ব্লকলিস্ট করে দিয়েছে। তন্ময় যখন নিজের মনকে করা প্রশ্নের উত্তরগুলো খুঁজতে ব্যস্ত, তখনই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে জুইফুল নামটা দেখতেই মুহূর্তের মাঝে তার মন থেকে সব প্রশ্ন উবে গেল। হুট করে মনে হলো এটাই তার জীবনের শান্তি। আর তার জীবনের যে অশান্তি ছিল, সেটা যখন নিজের ইচ্ছাতে চলে গেছে, তাহলে আর এত প্রশ্নের উত্তর খুঁজে কী লাভ? তন্ময় বিছানায় শুয়ে ফোনটা রিসিভ করে কানে ধরল। এরপর ঘন্টার পর ঘন্টা তাদের প্রেমালাপ চলল। কি অদ্ভুত, এই মানুষটা নাকি 2 মিনিট আগে তার স্ত্রীর জন্য চিন্তা করছিল। সে কোথায় আছে, আদৌ ঠিক আছে কিনা সেটা ভাবছিল। একটু আগে তার এত বছরের সম্পর্ক যে ভেঙে গেছে, তাতে তন্ময়ের কোনো ভ্রুক্ষেপ নেই। সে এখন নতুন একটা সম্পর্ক তৈরি করতে ব্যস্ত। অথচ তার থেকে বিচ্ছেদের যন্ত্রণা যে একটা মানুষকে একেবারে ভিতর থেকে ভেঙে দিয়েছে, সেটা সে বুঝতেও পারল না। রাত 10টার সময় শ্যাম বাড়ি ফিরে মিলিকে দেখে চমকে গেল। অবাক কণ্ঠে মিলিকে জিজ্ঞাসা করলো, তুই এখানে কিভাবে এলি? শ্যামের কণ্ঠস্বর পেয়ে রান্নাঘর থেকে তার স্ত্রী নিদ্রা এসে বলল, আমি নিয়ে এসেছি ওকে। এতক্ষণে তো মনে হয় তন্ময় তোমাকে সবটা বলে দিয়েছে। তাহলে ও কিভাবে এসেছে সেটা নিশ্চয়ই এক্সপ্লেন করার দরকার পড়বে না। ভাগ্যিস আমি ওকে পেয়েছিলাম রাস্তায়, না হলে যে কই চলে যেত আমরা তো আর কখনো খুঁজেই পেতাম না। সিয়াম ব্যাগটা নিদ্রাকে দিয়ে সোফায় মিলির পাশে বসলো। এত সহজে ছেড়ে দিলি কেন ওকে? মিলি অসহায় কণ্ঠে বলল, তো কি করতাম? আর ছেড়ে দেওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে? আমি ওকে ছাড়িনি, বরং অনেকদিন আগেই ও আমাকে ছেড়ে দিয়েছিল। এত সহজে নিজের অধিকার ছেড়ে দিলি কেন? আমরা তো ছিলাম তোর পাশে। মিলি এবার তাচ্ছিল হেসে বলল, ওর প্রতি আমার অধিকার ছিল ওর বউ হিসেবে। ও চেয়েছিল বলে আমি ওর বউ হয়েছিলাম। এখন যখন অন্য কাউকে ও বউ বানাতে চাইছে,
তখন আমি ওকে জোর করতে পারবো না রে। ভালোবাসা কি আর জোর করে পাওয়া যায় বল? আর যদি বলিস অধিকারের কথা, তাহলে আমি চাই না। আমি তো ওকে ছাড়া জীবনে কিছুই চাইনি। সেখানে যখন সেই মানুষটাই আমার থাকবে না, তখন অধিকার দিয়ে আমি কি করব? তাহলে এখন কি করতে চাইছিস? একটু বাঁচতে চাইছি, নিজের জীবনটাকে নিজের মতন করে গুছিয়ে নিতে চাইছে। সবটা আবার একদম শুরু থেকে শুরু করতে চাইছি। এবারে জীবনে কোনো পিছুটান রাখবো না। বেশ, তোর যা ভালো মনে হয় তাই কর, আমরা তোর পাশে আছি। কথাটা বলে সিয়াম সেখান থেকে উঠে চলে গেল। সিয়ামের পিছু পিছু নিদ্রাও রুমে চলে এলো। এসে দেখলো সিয়াম বারান্দায় দাঁড়িয়ে আছে। নিদ্রা ধীর পায়ে এগিয়ে গিয়ে সিয়ামের কাঁধে হাত রাখলো। নিদ্রার হাতে স্পর্শ পাওয়া মাত্রই সিয়াম পেছন ফিরে নিদ্রাকে জড়িয়ে ধরলো। নিদ্রা বুঝতে পারলো যে ওর কাঁধটা ভিজে উঠেছে। সিয়াম হালকা ধরা গলায় বলল, আমি তোকে এখনো খুব ভালোবাসি নিদ্রা, আর সারা জীবন ভালোবেসে যাব। ভালোবাসা কি করে এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় নিদ্রা? একটা সময় যাকে নিজের থেকেও বেশি চাইলাম, যার সাথে সংসার করার স্বপ্ন দেখলাম, যাকে মৃত্যু নিজের সঙ্গ বানানোর স্বপ্ন দেখলাম, তার প্রতি হুট করেই ভালোবাসা ফুরিয়ে গেল। ভালোবাসার সংখ্যা তো এরকম নয়। ভালোবাসা তো কখনো ফুরায় নয়। ভালোবাসা তো দিন দিন শুধু বেড়ে যায়। বেড়ে যাওয়া ভালোবাসার মানুষটার প্রতি ধীরে ধীরে সে মায়া গভীরতা থেকে গভীরভাবে হয়ে ওঠে। আর আমরা কিছু না বুঝে না শুনে শুধু সেই মায়ার গভীরতায় হারিয়ে যেতে থাকি। যে মায়ার এত গভীরতা, সে মায়া হঠাৎ করে ফুরিয়ে যায় কীভাবে? সিয়ামের কথা শুনে নিদ্রা মুচকি হাসল। নিদ্রা বুঝতে পারছে সিয়াম ভয় করেছে যদি ওদের ভালোবাসাটাও কখনো এভাবে ফুরিয়ে যায়। নিদ্রা সিয়ামকে নিজের থেকে ছাড়িয়ে নিল। তারপর শান্ত কণ্ঠে সিয়ামের উদ্দেশ্যে বলল, তুমি একদম ঠিক বলেছ। ভালোবাসা কখনো ফুরায় না। যেটা ফুরিয়ে যায় সেটা কখনো ভালোবাসা ছিল না। অনেক সময় আমরা ভালো লাগাকে ভালোবাসা ভেবে নেই। জানো, মিলি আর তন্ময়ের সম্পর্কের মাঝে মিলির দিক থেকে ভালোবাসা ছিল, কিন্তু তন্ময়ের দিক থেকে কখনো ভালোবাসা ছিল না। তন্ময় তো ভালোবাসার অর্থই বুঝতে পারেনি কখনো। তোমার কি মনে হয় আমি বুঝতে পারি? তোমার কখনো এমন কি মনে হয়েছে যে আমার ভালোবাসা ফুরিয়ে আসছে? নিদ্রা হালকা হেসে বলল, আমার কখনোই এমন মনে হয়নি। আমি কি নিয়ে তোমার কাছে অভিযোগ করব বলো তো? তুমি আমায় কখনো সে সুযোগ দিয়েছো নাকি? সবার ভালোবাসা একরকম হয় না শ্যাম। কারো কারো ভালোবাসা যেমন কয়েক বছর যেতে না যেতেই বদলে যায়, ঠিক তেমনি কারো কারো ভালোবাসা সারা জীবনেও শেষ হয় না। অনেকে যেমন পেয়েও নিজের ভালোবাসার মানুষটাকে যত্ন করে নিজের কাছে আগলে রাখতে পারে না, ঠিক তেমনি অনেকে আবার ভালোবাসার মানুষটাকে হারিয়েও আজীবন তার প্রতি নিজের ভালোবাসা মনের কঠোরে যত্ন করে রেখে দেয়। প্রত্যেকটা জিনিসের দুটো দিক থাকে শ্যাম। তুমি ভাবছো হয়তো তন্ময় আর মিলির সম্পর্কের মতো আর একদিন আমাদের সম্পর্কটা হয়ে যেতে পারে, কিন্তু আমি জানি এমনটা কখনোই হবে না। তন্ময়ের ভালোবাসা তো বিয়ের 1.5 বছর মাঝে ফুরিয়ে গিয়েছিল, আর আমাদের বিয়ে 6 বছর পরেও আমি তোমার নামে একটা অভিযোগ করার সুযোগ পাইনি কখনো। তোমার চোখে আমি আজও সেই প্রথম দিনের মতোই ভালোবাসা দেখেছি। প্রথম দিনের মতো আমার প্রতি মুগ্ধতা দেখি। 6 বছর আগে তুমি আমার জন্য যেমন পাগল ছিলে, আমি আজও তোমার চোখে আমার জন্য সেই পাগলামিটা দেখতে পাই সিয়াম। একজনের ভালোবাসা দেখে অন্যজনের ভালোবাসাকে বিচার করাটা কখনোই ঠিক সিদ্ধান্ত হতে পারে না। সবার যেমন ভালোবাসা আলাদা, ভালোবাসার মানুষটা আলাদা, ঠিক তেমনি সবার ভালোবাসার ধরনটাও আলাদা। তুমি আজ ভালোবাসার খারাপ দিকটা দেখে ভয় পাচ্ছ, কিন্তু আমি তোমার ভালোবাসার দিকটা দেখেছি সিয়াম। এতক্ষণ বিমুগ্ধ নয়নে সিয়াম নিদ্রার কথাগুলো শুনছিল। নিদ্রা বরাবরই চাপা স্বভাবের মেয়ে। সে কখনো সিয়ামের সম্পর্কে কোনো কথা বলতো না মুখে। সিয়াম অবশ্য বুঝতে পারত যে নিদ্রা ওকে ভালোবাসে, কিন্তু ওর ব্যবহারে ওর আচরণে নিদ্রা কতটা সন্তুষ্ট সেটা সিয়াম জানতো না। মাঝে মাঝে সিয়াম নিজেকে দোষী ভাবতো, হয়তো
ওর কারণেই নিদ্রা মন খুলে কথা বলতে পারে না। হয়তো তার মাঝে এমন বিশেষ কিছু নেই যেগুলো নিদ্রা তাকে বলতে পারবে। কিন্তু আজ নিদ্রার মুখে এসব কথা শুনে সিয়ামের খুব ভালো লাগছে। আজ নিজেকে সফল মনে হচ্ছে একজন স্বামী হিসেবে, একজন মানুষ হিসেবে। সত্যিই তো, সবার ভালোবাসা এক হয় না। ওদের দুজনের ভালোবাসার ধরনটাই তো আলাদা। সিয়াম যেমন দিনে 1000 বার করে নিদ্রাকে বলে আমি তোমাকে ভালোবাসি, ঠিক তেমনি নিদ্রা আজ পর্যন্ত একবারও সিয়ামকে বলেনি যে সে সিয়ামকে ভালোবাসে। অথচ সিয়াম জানে যে নিদ্রা ওকে ঠিক কতটা ভালোবাসে। অনেকক্ষণ বিমুগ্ধ নয়নে তাকিয়ে থাকার পর সিয়াম নিদ্রার উদ্দেশ্যে বলল, মিলির খেয়াল রেখো, ও যেন কখনো আমাদের বাড়িতে অস্বস্তি বোধ না হয়। এটা আবার বলতে হয় নাকি? তাহলে শাড়ি পরার কথা আজকাল কেন আমাকে বলতে হয়? আমার বউটাকে যে আমি শাড়িতে দেখতে পছন্দ করি, সেটা কি আমার বউ জানে না? হুম, জানি তো, কিন্তু আমার যে আমার স্বামীর থেকে এই আবদারটা শুনতে ভালো লাগে, সেটা কি আমার স্বামী বোঝে না? নিদ্রার কথা শুনে শ্যাম হেসে ফেলল। আচ্ছা বেশ, আমি আবদার করলাম, আজকে আবারও তোমার কাছে। আমি ফ্রেশ হয়ে আসছি, ততক্ষণে তুমি জলদি গিয়ে আমার পছন্দের শাড়িটা পরে 2 কাপ কফি বানিয়ে নিয়ে এসো। আজকে আবারও তোমাকে সেই প্রথম দিনের মতো 2 চোখ ভরে দেখব। আজ আবারও তোমার মাঝে আমি হারিয়ে যাব। আজ আবারও আমি তোমার জন্য নতুন করে একটু পাগলামো করব।